দ্বিতীয় পক্ষ থেকে কয়টি ইলেকট্রন থাকে? 8টি ইলেকট্রন থাকে। এক্ষেত্রে সোডিয়াম ইলেকট্রন থাকবে সোডিয়াম প্লাস আছে। আর ক্লোরিন এর কি হবে? ক্লোরিন একটি ইলেকট্রন ইকুয়াল টু সেই কম্পোজ ইলেকট্রন এবং প্রথম পক্ষ থেকে ইলেকট্রন কিন্তু 3 2 4 6 ঠিক আছে। এখন দেখো আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এয়ার প্রাইভেট প্রোগ্রামের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের রসায়ন বইয়ের পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন। আমাদের রাসায়নিক বন্ধন মূলত আলোচনা হয় সমযোজী বন্ধন এবং আয়নিক বন্ধনে। আজকের পরে তুমি এই ক্লাসটি করার পরে আয়নিক বন্ধন এবং সমযোজী বন্ধন থেকে তোমাদের পরীক্ষায় যে কোনো প্রশ্নই আসুক না কেন, আশা করি তোমরা খুব সহজেই তা সলভ করতে পারবে। তো কথা না বাড়িয়ে চলো আমরা ক্লাসটি শুরু করে দিই। এবং ক্লাসটি শুরুর আগে অবশ্যই তোমাদের কাছে একটি অনুরোধ থাকবে, আমার চ্যানেলটিকে তুমি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং তোমার বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দিবে এবং ভিডিওতে একটি কমেন্ট করে দিবে যে তুমি কোন বিষয়ের উপর ক্লাস করো। ঠিক আছে, সো শুরু করে দেখো। আমার প্রথমে তো আমার আয়নিক বন্ধন কি এবং সমযোজী বন্ধন কি তা বুঝতে হবে। আয়নিক বন্ধন হলো ধাতু এবং অধাতু মিলে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধন গঠিত হয়। কি? ধাতু এবং অধাতু মিলে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে আয়নিক বন্ধন বলে। সমযোজী বন্ধন কি? অধাতু এবং অধাতু ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে সমযোজী বন্ধন বলে। আমি আবার বলি, সমযোজী বন্ধন কি? অধাতু এবং অধাতু মিলে বা দুটি অধাতু মিলে এক বা একাধিক অধাতু মিলে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে সমযোজী বন্ধন বলে। তাহলে আমরা যদি এখানে দেখি যে আয়নিক বন্ধনের উদাহরণ হলো সোডিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। আমি সোডিয়াম ক্লোরাইডের উদাহরণ যদি তোমাকে একটু বোঝাই, দেখো এখানে কি আছে? সোডিয়াম ক্লোরাইড। এক্ষেত্রে সোডিয়াম হচ্ছে আমার ধাতু, সোডিয়াম কি? ধাতু। ক্লোরিন হচ্ছে অধাতু। ক্লোরিন কি? অধাতু। তাহলে যেহেতু ধাতু এবং অধাতু আছে, তাহলে এটা আয়নিক বন্ধন এবং তারা কি করবে? ইলেকট্রন আদান প্রদান করবে। ধাতু এবং অধাতু কি করবে? ইলেকট্রনের আদান প্রদান করবে। আমি যদি সোডিয়ামের পারমাণবিক সংখ্যা থাকে 11 এবং ক্লোরিনের পরমাণু সংখ্যা কত? 17। এবার যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি সোডিয়াম 11 1s2 2s2 2p6 3s1 11 এবং ক্লোরিন কত? 17। তাহলে আমি লিখতে পারি 1s2 2s2 2p6 3s2 3p5। ঠিক আছে, এই হচ্ছে ক্লোরিনের 17টি ইলেকট্রন বা 17। এখন একটা জিনিস লক্ষ্য করো, সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে একটি ইলেকট্রন এবং ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন? 7টি ইলেকট্রন। আমরা জানি কোন মৌল ইলেকট্রন বিন্যাসে যদি অষ্টক পূরণ করে বা অষ্টক নিয়ম মেনে চলে, তাহলে ওই মৌলটা কি হয়ে যায়? অধিক স্থিতিশীলতা অর্জন করে এবং নিষ্ক্রিয় গ্যাসের অনুরূপ হয়ে যায়। এক্ষেত্রে তুমি লক্ষ্য করো, সোডিয়ামের বহিস্থ কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে? 1টি ইলেকট্রন এবং ক্লোরিনের বহিস্থ কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে? 7টি ইলেকট্রন। এখন কোনরকম ভাবে যদি সোডিয়াম 1টি ইলেকট্রন এখান থেকে ত্যাগ করে, তাহলে তার সর্বশেষ কক্ষপথ হয়ে যায় কি? এই যে কক্ষপথ। এক্ষেত্রে সর্বশেষ কক্ষপথে তার ইলেকট্রন কয়টি হয়? 8টি ইলেকট্রন। তার মানে অষ্টক পূরণ। কোন ক্ষেত্রে? যখন সে একটা ইলেকট্রন ত্যাগ করে। আবার ক্লোরিনের ক্ষেত্রে যদি তুমি তাকাও, ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে 7টি ইলেকট্রন আছে। সে যদি কোন রকম ভাবে 1টি ইলেকট্রন গ্রহণ করতে পারে, তাহলে এখানে কত হয়? 6 হয়। 1টি ইলেকট্রন গ্রহণ করলে 2 6 কত হয়? 8। অষ্টক পূরণ হয়ে যায়। ঠিক আছে, তার মানে আমরা তো জানি সকল মৌল কি করছে না? ইলেকট্রনকে গ্রহণ অথবা ত্যাগের মাধ্যমে অষ্টক পূরণ করতেছে অথবা কি ভাগাভাগের মাধ্যমে অষ্টক পূরণ করতেছে। এক্ষেত্রে সোডিয়াম যদি 1টি ইলেকট্রন ত্যাগ করে, তাহলে সে কাছাকাছি নিষ্ক্রিয় মৌল নিয়নের অনুরূপ হয়ে যায়। 1টি ইলেকট্রন ত্যাগ করলে তার সংখ্যা দাঁড়াবে, ইলেকট্রন সংখ্যা দাঁড়াবে 10। 10 হচ্ছে নিয়ন, নিয়ন হচ্ছে নিষ্ক্রিয় মৌল। আবার ক্লোরিন যদি 1টি ইলেকট্রন গ্রহণ করে, তাহলে তার ইলেকট্রন সংখ্যা দাঁড়াবে 18। 18 হচ্ছে আর্গন, আর্গন হচ্ছে নিষ্ক্রিয় মৌল। তাহলে আমরা তো জানি সকল মৌল কি হতে চায়? নিষ্ক্রিয় হতে চায়, অধিক স্থিতিশীলতা অর্জন করতে চায়। তাহলে এক্ষেত্রে সোডিয়াম কি করবে? 1টা ইলেকট্রন ত্যাগ করবে, আর ওই ত্যাগকৃত ইলেকট্রন গ্রহণ করবে ক্লোরিন। তাহলে সোডিয়াম এবং ক্লোরিনের মধ্যে ইলেকট্রনের আদান প্রদান করবে। আমরা যদি একটু বিক্রিয়ার মাধ্যমে বোঝানোর চেষ্টা করি, তাহলে এক্ষেত্রে সোডিয়াম কি করে? সোডিয়াম 1টা ইলেকট্রন মাইনাস 1টা ইলেকট্রন করে সোডিয়াম প্লাস এর পরিণত হয় ক্লোরিন কি করে? 1টা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মাইনাসে পরিণত হয়। তারপরে সোডিয়াম এবং ক্লোরিন সোডিয়াম ক্লোরাইড কম্পাউন্ড। ঠিক আছে, এরকম আছে। আমরা যদি বিক্রিয়ার মাধ্যমে করি, তাহলে বিক্রিয়াটা আবার এরকম। ঠিক আছে, এবার আমরা চিত্রের মাধ্যমে করি। আর যেহেতু আয়নিক বন্ধন নিয়ে আলোচনা করি, অবশ্যই তোমাদের চিত্রের মাধ্যমে তা ব্যাখ্যা করতে হবে। আমি প্রথমে সোডিয়ামে
চিত্র সোডিয়ামের কক্ষপথ কয়টা 1 2 3 তিনটা কক্ষপথ তাহলে আমি যদি এখানে দেই সোডিয়াম তিনটা কক্ষপথ হলো সোডিয়াম 1 2 3 সোডিয়াম প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন 2টা ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথে 8টা ইলেকট্রন 2 4 6 8 তৃতীয় কক্ষপথে ইলেকট্রন কয়টা 1টা ইলেকট্রন আবার আমি যদি এখানে ক্লোরিনের ইলেকট্রন নষ্ট ক্লোরিন প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথে 8টা ইলেকট্রন এবং তৃতীয় কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত 6 2 4 6 এই তৃতীয় কক্ষপথে ইলেকট্রন কয়টা 7টা এখন কি করবে সোডিয়াম এই একটা ইলেকট্রন সে ক্লোরিনকে দান করে দেবে ক্লোরিনকে কি করে দিবে দান করে দিবে দান করার পরে সোডিয়াম কি হয়ে যাবে কক্ষপথ করলে দুটি কক্ষপথে বলে দেবে সোডিয়াম কক্ষপথ কি হবে দুটি সোডিয়াম এখানে প্রথম কক্ষপথে ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকবে 8টি ইলেকট্রন থাকবে সেক্ষেত্রে সোডিয়াম ইলেকট্রন থাকবে সোডিয়াম প্লাস আর ক্লোরিনের ক্ষেত্রে কি হবে ক্লোরিন একটি ইলেকট্রন কি করছে সে গ্রহণ করছে ইলেকট্রন গ্রহণ প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথে 8টি ইলেকট্রন তৃতীয় কক্ষপথে ইলেকট্রন ছিল কয়টি 7টি ইলেকট্রন ছিল সে একটি ইলেকট্রন গ্রহণ করে কি হচ্ছে 8টি ইলেকট্রনে পরিণত হচ্ছে এক্ষেত্রে ক্লোরিন মাইনাস আয়নে পরিণত হচ্ছে ঠিক আছে তাহলে এরকম ভাবে তোমার দেখা বলে দিতে হবে যে সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন একটি ইলেকট্রন কি করে গ্রহণ করে সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগের মাধ্যমে তার সর্বশেষ কক্ষপথে অষ্টক পূরণ করে অষ্টক পূরণ অর্জন করে এবং স্থিতিশীল হয়ে যায় এবং সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করার পরে তার কাছাকাছি নিষ্ক্রিয় মূল নিয়নের অনুরূপ ইলেকট্রন বিন্যাস লাভ করে আবার ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণের মাধ্যমে তার কাছাকাছি নিষ্ক্রিয় মূল আর্গনের অনুরূপ হয়ে যায় ঠিক আছে সো এটা হচ্ছে তোমাদের আয়নিক বন্ধন তুমি এখন দেখ বিশ্লেষণ নিজের মন মতো দিতে পারবে তুমি বইয়ের সাহায্য নিলে নিতে পারো যে কেন তুমি সাজিয়ে গুছিয়ে দেখো আশা করি তুমি আয়নিক বন্ধন মূল জিনিসটা বুঝতে পারছো এখন লেখার সিস্টেমটা হচ্ছে তোমার উপর তুমি কোন পর্যায়ে কি লিখবা ঠিক আছে ও কিন্তু তোমার অবশ্যই এই চিত্রটা অবশ্যই দিতে হবে ইলেকট্রন বিন্যাস অবশ্যই বলতে হবে এবং এই কথাগুলো তোমার অবশ্যই বলতে হবে যে সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে কাছাকাছি নিষ্ক্রিয় মূল নিয়নের অনুরূপ হয়ে যায় এবং ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে কাছাকাছি মূল আর্গনের অনুরূপ হয়ে যায় এই কথাগুলো তোমাকে অবশ্যই উল্লেখ করতে হবে তাহলে তুমি এরকম ভাবে সুন্দর করে সাজিয়ে দিলে অবশ্যই ফুল মার্ক পেয়ে যাবা এবার আমরা সমযোজী বন্ধন যদি সেখানে কি আছে সিসিএল আছে কি আছে কার্বন টেট্রাক্লোরাইড আছে কার্বন টেট্রাক্লোরাইড আছে তাহলে আমরা যদি দেখি এখানে কার্বন কি পদার্থ কার্বন কি পদার্থ ক্লোরিন কি পদার্থ কার্বন পদার্থ ক্লোরিনও কি পদার্থ ঠিক আছে তাহলে কার্বন টেট্রাক্লোরাইড কি বন্ধন গঠন করে সমযোজী বন্ধন গঠন করে এক্ষেত্রে তারা ইলেকট্রন শেয়ার করে বলতে এরকম ধরো তোমার ক্ষুধা লাগছে তোমার কাছে 10 টাকা আছে তোমার সামনে একজন ফকির আছে তারও ক্ষুধা লাগছে সে তোমার কাছে সাহায্য চাইছে এখন তুমি যদি ভালো মানুষ হয়ে থাকো বা তোমার যদি মন মানসিকতা এরকম হয়ে থাকে যে তাকে তুমি খাওয়াইতে চাও তাহলে তুমি কি করবে তোমার কাছে তো টাকা আছে 10 টাকা তোমারও ক্ষুধা লাগছে ওইদিকে ফকিরেরও ক্ষুধা লাগছে এক্ষেত্রে তুমি কি করবা যে 10 টাকা দিয়ে কোনো একটা কিছু কিনে তোমরা দুজনে ভাগাভাগি করে খেয়ে নেবে এতে তারও পেটে কিছুটা পড়লো তুমিও কিছুটা খাইলে বিষয়টা কিন্তু এরকম সেম ভাবে এখানে ইলেকট্রন সমযোজী বন্ধনে ইলেকট্রন কি করে শেয়ার করে দুজনে উপকৃত হয় কারো কোনো ক্ষতি হয় না এরকম একটা বিষয় এখানে ঠিক আছে তো কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6 কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6 আমি যদি এরকম জিনিসকে 1s2 3s2 2p3 ঠিক আছে আবার এই ক্লোরিনের প্রথম সংখ্যা কত শত অলরেডি আমরা 1s2 3s2 2p6 3s2 ঠিক আছে 17 এখন কার্বনের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে 5টা ইলেকট্রন আছে কিন্তু এখানে আমরা একটু অন্যভাবে করার ট্রাই করি দেখো কার্বনের যদি আমরা চিত্রটা অঙ্কন করতে চাই কার্বনের কক্ষপথে 2টি প্রথম কক্ষপথ এটা কার্বন প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন কয়টা 6টা মোট কয়টা ইলেকট্রন আছে 6টা প্রথম কক্ষপথে 2টা বাকি দ্বিতীয় কক্ষপথে কয়টা 4টা ইলেকট্রন আমি যদি ক্লোরিনের হিসাব করি এখানে ক্লোরিন Cl প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথে কয়টি ইলেকট্রন 8টি ইলেকট্রন এবং তৃতীয় কক্ষপথে ইলেকট্রন কয়টি
7টি ইলেকট্রন, ঠিক আছে? এটা কোন ইলেকট্রনটি 7। এখন দেখো কোনরকম ভাবে যদি সে একটি ইলেকট্রন পায় তাহলে সে কাছাকাছি নিষ্ক্রিয় মূলক আর্গনের রূপ হয়ে যায়। আর কার্বন কি করবো, তার বাহিরে কক্ষপথে 4টা ইলেকট্রন, এখানে ক্লোরিন কয়টা আছে, 4টা ক্লোরিন আছে, 4টা ইলেকট্রন সে 4টা ক্লোরিন পরমাণুর সাথে শেয়ারের মাধ্যমে সেও কি হয়ে যাবে, অষ্টক পূরণ হয়ে যাবে। এক্ষেত্রে আমার সামগ্রিক চিত্রটা হয় এমন লক্ষ্য করো, এই চিত্র অঙ্কন করবার নিচে এখন সামগ্রিক চিত্র অঙ্কন করবো। আমার যেহেতু জায়গা কম আমি একটু মুছে নিচ্ছি। দেখো এক্ষেত্রে আমরা কি করতে পারি, প্রথমে আমরা কার্বনের চিত্রটা অঙ্কন করি। কার্বন এই যে 2টি ইলেকট্রন, তারপরে কয়টা ইলেকট্রন, 4টি ইলেকট্রন, ঠিক আছে? ওকে, এবার কার্বনের সাথে ক্লোরিন আছে কয়টা, 4টা ক্লোরিন আছে। কয়টা ক্লোরিন আছে, 4টা। চিত্রটা হবে এমন, ক্লোরিনের কক্ষপথ হচ্ছে 3টা, ক্লোরিনের কক্ষপথ কয়টা, 3টা, ক্লোরিনের কক্ষপথ হচ্ছে 3টা। সবগুলাই 3 ভাগ ক্লোরিন, সবগুলো হচ্ছে ক্লোরিন, ঠিক আছে? এটা হচ্ছে কার্বনের ইলেকট্রন, এটা কার ইলেকট্রন, কার্বনের ইলেকট্রন। ওকে, এবার আমরা ক্লোরিনের ইলেকট্রন সংখ্যা বসাই। প্রথম কক্ষপথে কয়টা, 2টি, আর দ্বিতীয় কক্ষপথে 8টা, তৃতীয় কক্ষপথে 7টা, 2 4 6, এই যে এখানে দিলাম 7টা। আবার সেভাবে এখানে বসাই 2 4, এই যে 7টা, 2 4, এই যে 2 4 6, এই যে একটা 7টা দিলাম, 2 6, ঠিক আছে? এখন দেখো তুমি, আমি যদি একবার ক্লোরিন হিসাব করি, ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে কয়টা ইলেকট্রন আছে, 8টা ইলেকট্রন, মানে অষ্টক সবগুলা ক্লোরিনের ক্ষেত্রে সেম। আবার কার্বন হিসাব করলে প্রথম কক্ষপথে 2টা এবং দ্বিতীয় কক্ষপথে মোট কয়টা ইলেকট্রন আছে, এখন ইলেকট্রন শেয়ারের মাধ্যমে 8টা ইলেকট্রন আছে, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে কার্বন ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সে কাছাকাছি নিষ্ক্রিয় মৌল আর্গনের অনুরূপ হয়, এবং কার্বন কি করে, ইলেকট্রন শেয়ারের মাধ্যমে কাছাকাছি নিষ্ক্রিয় মৌল নিয়নের মতো হয়ে যায়, ঠিক আছে? আমাদের উদ্দেশ্য কি, যে ইলেকট্রন আদান প্রদান অথবা শেয়ারের মাধ্যমে নিষ্ক্রিয় মৌলের অনুরূপ ইলেকট্রন দান করা। সো এরকম ভাবে তোমরা ব্যাখ্যা বিশ্লেষণ করে যদি চিত্রগুলা দাও তাহলে পরীক্ষায় তোমরা ফুল মার্ক অবশ্যই পেয়ে যাবে, ঠিক আছে? আশা করি এই আয়নিক বন্ধন সমযোজী বন্ধন নিয়ে তোমাদের আর কোনো ঝামেলা হবে না, ঠিক আছে? যদি আমাদের এই ক্লাসটি যদি এখন তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদেরকে মন থেকে বলছি, যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং ভিডিওটি শেয়ার করে দিবে। আর যদি তোমাদের ভালো না লাগে তাহলে সাবস্ক্রাইব করার দরকার নেই। আমার দ্বারা যদি তোমার কোনো উপকার না আসে তাহলে সাবস্ক্রাইব করার দরকার নেই। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।